আহা কি আনন্দ আকাশে বাতসে। তাধিন ধিন তাধিন ধিন। হাতির ঠ্যাং বকের ঠ্যাং। তারপর কি হবে? কিছু তো একটা হবে। কবিতাটা মিলছে না কেন? মুগ্ধতা উদাস হয়ে বলল। মুগ্ধতা আবার নিজেই বলল, মিলছে না তো কি হয়েছে, পিঙ্কিশ নাগিন দিয়ে কিছু একটা মিলিয়ে দেব ঠিক। প্রাউড অফ ইউ মুগ্ধ বেইব। কথাটা বলে মুগ্ধতা আবার হাঁটতে শুরু করল। সকাল 11:30। বাইরে প্রচণ্ড রোদ। মুগ্ধতার মুখটা রোদে লাল বর্ণ ধারণ করেছে। মুগ্ধতা ঝিলের কাছে গেল। খুব ইচ্ছা করছে ওর জলে ঝাঁপ দিতে। ও সুইমিং পারে না। ছোটবেলায় একবার গ্রামের বাসায় ঘুরতে গিয়ে পুকুরে পড়ে গিয়েছিল, প্রায় জলে ডুবেই গিয়েছিল, কিন্তু স্থানীয় একজন লোক মুগ্ধতাকে দেখে জল থেকে তুলে আনে। এই কথাটা স্পর্শ জানার পর মুগ্ধতাকে অনেক বকাবকি করেছিল। মুগ্ধতা বড় ঝিল, সমুদ্র আর পুকুরগুলোকে খুব ভয় পায়। জলে নামার ভয়ের জন্য মুগ্ধতা সমুদ্র ভালোবাসে না। জলের প্রতি এক প্রকার ফোবিয়া আছে, হাইড্রোফোবিয়া আছে বললেই চলে। মুগ্ধতা সবসময় পাহাড় পছন্দ করে আর স্পর্শ সমুদ্র। দুজনেই দুই রকম। কেউ কারোর সাথে কোনো জিনিসে মিল রাখতে নারাজ। যদিও স্পর্শ এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে মাথা না ঘামালেও মুগ্ধতা এগুলোকে নিয়ে বেশি চর্চা করে। মাঝে মাঝে মুগ্ধতাকে রাগানোর জন্য স্পর্শ বলে যে তুমি নাগিন হয়ে জল পছন্দ না করে কি করে যে পাহাড় পছন্দ করো, এটা ভেবেই অবাক লাগে। মুগ্ধতা তখন রিপ্লাই দেই, পাহাড়ি এলাকার নাগিনগুলোই বেশি বিষাক্ত হয় জানেন তো। তোমাকে দেখলেই বোঝা যায় আফা যে তারা কেমন হতে পারে। মুগ্ধতা তখন মুচকি মুচকি হাসে। চারিপাশে অনেক লোকজন রয়েছে, অনেক সুন্দর সুন্দর ছেলেও আছে যাদের প্রতি মুগ্ধতার কোনো কালেই কোনো ইন্টারেস্ট ছিল না। ও স্পর্শকে নিয়েই সবসময় ভাবে কারণ ওর ভাবতে ভালো লাগে। প্রায় 30 মিনিট ধরে মুগ্ধতা ঝিলের ধারে বসে আছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে বসে থাকতে, আবহাওয়াটাও বেশ। মুগ্ধতা কানে ইয়ারফোন দিয়ে একটা সফট মিউজিক শুনছে আর ঝিলের জলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কল আসায় মিউজিক বন্ধ হয়ে যেতেই মুগ্ধতা ফোনের দিকে বিরক্তি নিয়ে বলল, কে এখন এই সময়ে ফকিন্নির মতো কল দিয়েছে? সে কি জানে না যে আমি এখন গান শুনছি? ফোনের দিকে তাকিয়ে দেখল স্পর্শ ফোন করেছে। মুগ্ধতার হাত পা ঠান্ডা হয়ে এলো। ফোনটা কি এখন কেটে দেবে? কিন্তু স্পর্শ তো কখনো এমন সময় ফোন করে না, কারণ সে জানে ওদের এখন ক্লাস হচ্ছে। মুগ্ধতা কি ফোনটা ধরবে? ও ভয় পাচ্ছে খুব। মুগ্ধতা এত কিছু ভাবতে ভাবতেই স্পর্শ কলটা কেটে দিয়ে পুনরায় আবার কল করল। মুগ্ধতা ভয় পাচ্ছে খুব। মুগ্ধতা ঝিলের দিক থেকে সরে এসে রাস্তায় এসে দাঁড়াল। বারবার কল আসছে আর কল কেটে যাচ্ছে। কিছু সময় পর এটা নিয়ে 7টা মিস কল দিল স্পর্শ। না পেরে 8বারের বার মুগ্ধতা ভয়ে ভয়ে কলটা ধরল। কলটা ধরে বলল, কি ব্যাপার, এতবার কল করছেন কেন? আপনি জানেন না যে আমার এখন ক্লাস হচ্ছে? কোথায় দাঁড়িয়ে আছো তুমি এখন? তোমাকে দেখছি না কেন? মুগ্ধতা স্পর্শের এমন কথা শুনে ঘাবড়ে গেল। স্পর্শর গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে স্পর্শ রেগে কথা বলছে। নিজেকে ঠিক রেখে বলল, ক্লাসে আছি আমি। স্পর্শ ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ। আর একটা মিথ্যা কথা বললে এক থাপ্পড়ে সব কটা দাঁত ফেলে দেব তোমার। তুমি কলেজে না এসে হাতির ঝিল ঘুরতে গেছ? কিছু বলি না বলে কি ডানা গজিয়ে গেছে তোমার? নাকি বেশি আদর দিয়ে তোমাকে বাদর করে ফেলেছি কোনোটা? মুগ্ধতা রেগে গিয়ে বলল, আমি বাদর, ওটা আপনি। নো মোর ওয়ার্ডস। বেশি আজাইরা কথা বলে আমার রাগটা না বাড়িয়ে তাড়াতাড়ি বলো তুমি কোথায় আছো? লেকের কোনো সাইডে? মুগ্ধতা বুঝতে পারল যে স্পর্শ জেনে গেছে যে ও আজ কলেজে যায়নি আর স্পর্শ এখন ওকে নিতে আসবে। কিন্তু স্পর্শ জানল কি করে ও হাতির ঝিল গেছে? মুগ্ধতা ভয় পেয়ে বলল, হাতির ঝিল আছি আমি। আর আপনাকে এখন এত দূর থেকে হাতির ঝিল আসতে হবে না। আমি এক্ষুনি বাসায় যাচ্ছি। আই সেইড, তুমি ঠিক কোথায় আছো? হাতির ঝিল আছি। হাতির ঝিলে নিশ্চয়ই বকের ঝিল আসবে না যে আমি সেখানে যাব।
ঘাবড়ে গিয়ে। স্পর্শ কথাটা শুনেই আর কিছু না বলে ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিতেই মুগ্ধতার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এখন কি করবে ও? তাড়াতাড়ি করে শুভ্রতাকে ফোন করল। 2 বার রিং হতেই শুভ্রতা ফোনটা ধরল। শুভ্রতা ফোন ধরতে না ধরতেই মুগ্ধতা বলল, দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। উনি কোনোভাবে জেনে গেছে যে আমি আজ কলেজে যাইনি। কি করব আমি এখন? আর উনি কি করে জানল যে আমি আজ কলেজ যাইনি? শুভ্রতা একটা শুকনো ঢোক গিলে বলল, তোর সব প্রশ্নের উত্তর না হয় স্পর্শ ভাইয়ার কাছ থেকে নিস, আর দোস্ত যেখানে দাঁড়িয়ে আছিস ওখানেই থাক, কারণ আমি আর স্পর্শ ভাইয়া তোকে দেখতে পেয়েছি। স্পর্শ ভাইয়াও আমার থেকে 5 হাত দূরে আর আমি পিছে। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব বলিস তুই? মুগ্ধতার কথা শুনে শুভ্রতা বলল, দোস্ত, তুই তোর আর ভাইয়ার কত মিল রে, দুজনেই সেম কালারের ড্রেস, কিসি কা নজর না লাগে। দোস্ত, স্পর্শ ভাইয়া অনেক রেগে আছে, তোকে হয়তো ঝিলের মাঝে ফেলেও দিতে পারে। তুই যদি চাস এখনই ইন্নালিল্লাহ পড়ে ফেলি। মুগ্ধতা ফোনটা কানে রেখে বলল, দোস্ত পড়ে ফেল, উনি আমার সামনে। স্পর্শ মুগ্ধতার কাছে গিয়ে বলল, চলো। কোথায়? লেকের ধারে। স্পর্শর গলার আওয়াজ শুনে মুগ্ধতার ঠিকঠাক লাগছে না কিছু, ঠান্ডা ঝড় বয়ে যাচ্ছে মনে হয় এখন। শুভ্রতা এসে ওদের পাশে দাঁড়াতেই স্পর্শ শুভ্রতাকে বলল, শুভ্রতা, চলো লেকের ধারে গিয়ে বসি, পা ভেজাব জলে। শুভ্রতা আর মুগ্ধতা একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগল। হঠাৎ করে স্পর্শর এমন একটা কথা যেন দুজনে ঠিক হজম হল না। শুভ্রতা শুকনো ঢোক গিলে বলল, ভাইয়া, আপনি বাসায় যাবেন না? স্পর্শ শুভ্রতার কথার উত্তরে বলল, আমার গুণবতী বউটা যখন মিরপুর থেকে আমাকে হাতিরঝিল অবধি টেনে আনতে পেরেছে, তখন একটু না হয় ঘোরাঘুরি করেই বাসায় ফিরি। তাছাড়া আজকে আমার নাইট ডিউটি আছে, তাই সমস্যা হবে না, চলো যাই। কথাটা বলে মুগ্ধতার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল স্পর্শ। শুভ্রতা আর মুগ্ধতা দুজনেই ভয় পাচ্ছে স্পর্শর এমন ব্যবহারে। মুগ্ধতার মনে মনে খালি একটাই চিন্তা হতে লাগল যে স্পর্শ যদি ওকে নিয়ে গিয়ে ফেলে দেয় তখন কি করবে ও। 3 জন গিয়ে লেকের ধারে বসেছে, জলের অনেকটাই কাছে। মুগ্ধতা জলের দিকে বসেছে। 3 জনই চুপচাপ, কারোর মুখে কথা নেই। কিছু যে একটা ঘটাবে স্পর্শ তা ওরা দুজনেই বুঝতে পারছে। হঠাৎ স্পর্শ বলে উঠল, শুভ্রতা, আইসক্রিম খাবে? শুভ্রতা ঝুঁকনো ঢোক গিলে মাথা নাড়াল। শুভ্রতার কথা শুনে স্পর্শ উঠতে গেলেই মুগ্ধতা বলল, আমাকে একবারও জিজ্ঞাসা করলেন না তো? স্পর্শ শান্তভাবেই বলল, হমম বলো। আই এম সরি। আই এম সরি, এই ফ্লেভারের কোনো আইসক্রিম যদি পাওয়া যায় তাহলে আনব। কথাটা বলে স্পর্শ চলে গেল। মুগ্ধতা রেগে গিয়ে স্পর্শকে বলল, ভাব দেখেছিস কেমন, ভালোভাবে কথা বলা যায় না। বইন, তুই থামো, একে তো নিজে ভুল করেছিস, তার ওপর স্পর্শ ভাইকে এমন বলছিস। মুগ্ধতা রেগে গিয়ে বলল, তুই আবার ওনার হয়ে কথা বলছিস? তুই আমার বেস্ট ফ্রেন্ড নাকি ওনার কোনোটা? আরে রাগ করছিস কেন? ভুলটা তো তোরই। তোকে কে বলেছিল কলেজ না করে আজকে হাতির ঝিল ঘুরতে আসতে? তাছাড়া আজকে ক্লাসও হয়নি একটাও। আরে ওই টাকলা সিফাতের ক্লাস ছিল তাই তো যায়নি। আর ক্লাস হয়নি মানে কি? আরে কলেজের আলামিন স্যার ছিলেন না, উনি আজকে হঠাৎই হার্ট অ্যাটাক করেন। দুঃখের বিষয় উনি ইন্তেকাল করেছেন, তাই ক্লাস হয়নি, কলেজ বন্ধ। তুই তো জানিস ভাইয়া ওই কলেজের কত ভালো স্টুডেন্ট ছিল, তাই খবরটা শুনে ভাইয়া কলেজে এসেছিলেন, আর তোকে নিতেও এসেছিলেন। এসে দেখে তার মুগ্ধ আজ কলেজেই আসেনি। ভাই এত শান্ত আছে কি করে আমি সত্যিই বুঝতে পারছি না। আমার না ভয় লাগছে ভাইয়ার এমন ব্যবহারে। বইন, তুই ও তো ধারে বসেছিস কিল্লাই, একটা ধাক্কা মারলেই তো তুই শেষ, সাঁতার ও জানিস না। শুভ্রতার এমন কথা শুনে মুগ্ধতার কাঁপাকিপি স্টার্ট হয়ে গেছে। আজকে অনেক বড় একটা ভুল করে ফেলেছে ও। সত্যিই তো স্পর্শকে বলতো, তবে স্পর্শ ওকে শুধু পুরান ঢাকা কেন পুরো ঢাকা ঘোরাতো।
তবুও ওর তো নিজের এক্সট্রা বাদরামও করাই চাই, না হলে কি আর খাবার হজম হয়? কথাগুলো নিজের মনে মনে ভাবছে মুগ্ধতা। হঠাৎ পিছন থেকে একজন বলে উঠল, হেই, দিস ইজ ফর ইউ। মুগ্ধতা আর শুভ্রতা পিছন ঘুরে তাকাল, দেখল একটা ছেলে একটা গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখেই দুজনে উঠে দাঁড়াল। মুগ্ধতা রেগে গিয়ে বলল, কি চাই? যদি বলি তোমাকে। মুগ্ধতা আর শুভ্রতা অবাক, হঠাৎ এই ছেলেটা কি বলে। শুভ্রতা বলে উঠল, আর ইউ ক্রেজি? সি ইজ ম্যারিড। কথাটা বলতে যাবে তখনই ছেলেটা বলে উঠল, সি ইজ মাইন। শুভ্রতা আর মুগ্ধতা। মুগ্ধতা বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? ভাইয়া আমার জামাই আছে। আমি জানি তুমি বিবাহিত নও, তোমাকে আমি প্রায় 40 মিনিট ধরে নোটিস করছি, তোমার থেকে চোখই সরছিল না। লাভ অ্যাট ফার্স্ট সাইট বলতে পারো। শুভ্রতা রেগে বলল, ভাইয়া বাংলা বোঝেন না? ও বিবাহিত, ওর জামাই আছে, ওই দেখুন ওটা ওর জামাই। পিছনে ইশারা করল তাকানোর জন্য। ছেলেটা পিছনে তাকিয়ে দেখল স্পর্শ হাতে আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা স্পর্শকে দেখে বলল, নিজের ভাইয়াকে কেউ হাজবেন্ড বলে? ওনাকে দেখেই তো মনে হচ্ছে তোমার ভাইয়া। মুগ্ধতাকে উদ্দেশ্য করে। মুগ্ধতা রেগে গিয়ে বলল, আপনি বোঝেন না যে ওটা আমার জামাই? কালকে বিয়ে করছি আমরা, বাসরও হয়েছে, আর কোনো প্রমাণ চাই আপনার? সত্যি? দেখো, আমার মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। কিন্তু স্পর্শ দাঁড়িয়ে সবটা দেখছে, কিছু বলছে না দেখে মুগ্ধতার রাগ লাগছে। মানুষটা কি একেবারে বোবা আর কালা হয়ে গেল নাকি? মুগ্ধতা রেগে গিয়ে বলল, ভাই আপনি সহজ কথার মানুষ না দেখছি। আপনি যাবেন নাকি আমি লোক জড়ো করে আপনাকে ধোলাই দেব কোনোটা? লোকটা মুখটা ছোট করে বলল, সরি, আপনাকে দেখে মনে হয় না আপনি বিবাহিতা, তাই আর কি। কথাটা বলে ছেলেটা চলে গেল। স্পর্শ ওদের কাছে গিয়ে শুভ্রতার হাতে সব আইসক্রিমগুলো ধরিয়ে মুগ্ধর গালে আলতো করে হাত রেখে বলল, সত্যি তো, তুমি কি বিবাহিতা? তোমার কি আদেও কোনো জামাই আছে? জামাই থাকলে তো সবাই জামাইয়ের সাথেই ঘুরতে আসে, তাই নয় কি? মুগ্ধতা মাথা নিচু করে বলল, সরি। লুকিং পিঙ্কিশ নাগিন, আর নাগিনকে জলেই ভালো লাগে। মুগতা কিছু বলবে তখনই স্পর্শ ধাক্কা দিয়ে মুগ্ধতাকে জলে ফেলে দিল। স্পর্শ জ্ঞান ফিরতেই পিটপিট করে তাকালো মুগ্ধতা। জলে পড়ে গিয়েছিল, তারপর ও জলের মাঝে হাবুডুবু খাচ্ছিল। অনেক নোংরা জলও খেয়ে ফেলেছে মুগ্ধতা। কথাটা ভাবতেই ওয়াক করে ওয়াশরুমে ছুটে গেল স্পর্শর সামনে দিয়ে। স্পর্শ একবার ওর দিকে তাকালো, তারপর আবার চোখ সরিয়ে নিয়ে নিজের কাজে মনোযোগ দিল। একটা হোয়াইট কালারের শার্ট আর একটা ডেনিম প্যান্ট পরেছে। হসপিটাল যাবে এখন। মুগ্ধতা ওয়াশরুমে ঢুকেছে, প্রায় 5 মিনিট হয়ে গেল, এখনও বেরোচ্ছে না। কিন্তু এদিকে স্পর্শ মুগ্ধতাকে এক পলক না দেখে কোথাও নড়বে না। না, মুগ্ধতা এখনও বেরোচ্ছে না দেখে স্পর্শ ডাক দিল, আজ সারাদিন কি ওয়াশরুমে থাকবে বলে ঠিক করেছ? কাম ফাস্ট, আই এম গেটিং লেট। মুগ্ধতা চোখ গরম করে বেরিয়ে এলো। বমি করেছে ও, অস্বস্তি লাগছে খুব। বমি করে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়েছিল আর ভাবছিল যে স্পর্শ ওকে লেকে ধাক্কা মেরেছে। স্পর্শ ঘুরে তাকিয়ে দেখল মুগ্ধতা ওয়াশরুম থেকে বেরিয়েছে। একটা 3 পিস পরিয়ে দিয়েছিল স্পর্শ, ওড়নাটা গায়ে নেই, সেটা হয়তো বিছানার ওপর রয়েছে। স্পর্শ এক পলক তকিয়ে বেড থেকে 3 পিসটা নিয়ে ওর গায়ে জড়িয়ে দিতেই মুগ্ধতা স্পর্শর শার্ট ধরে নিজের কাছে টেনে আনল। দাঁতে দাঁত চেপে বলল, হাউ ডেয়ার ইউ, আপনার সাহস হয় কি করে আমাকে লেকের মধ্যে ধাক্কা দেওয়ার? স্পর্শ ওর কলার থেকে মুগ্ধতার হাতটা সরিয়ে দিয়ে মুগ্ধতার গায়ে ওড়না জড়িয়ে দিয়ে বলল, ভালোবেসে ধাক্কা মেরেছি আমার পিঙ্কিশ নাগিন। মুগ্ধতা রেগে গিয়ে বলল, চাই না আমার এমন ভালোবাসা।
আপনি কি ভেবেছেন আপনি সবসময় আমাকে যা বলবেন আমাকে তাই করতে হবে? আমি কি আপনার হাতের খেলার পুতুল? আপনার জন্য না শান্তিতে কোনো কাজ করতে পারি, না শান্তিতে থাকতে পারি, না শান্তিতে কিছু ভাবতেও পারি, কারণ সবকিছুতে তো এই স্পর্শ নামক মানুষটার থাকা চাই। আপনার জন্য আমার এই অবস্থা। আজ যদি আমি মরে যেতাম তাহলে তার দায়ভার আপনি নিতেন? নিতেন না। নেবেনই বা কেন? আপনার হৃদয় বলে কোনো জিনিস আছে? নেই। আমিও যে কেন এতদিন আপনার জন্য পাগল ছিলাম ভাবলেই নিজেকে থাবড়াইতে মন চাই। আপনার সাথে ওই নিতু কুটনিটাকেই মানাই। আমি আপনাকে ডিভোর্স দেব, তারপর আপনি ওর সাথে বিয়ে করেন নাকি বাসর করবেন, আই ডোন্ট কেয়ার। আমি আর এক মুহূর্ত আপনার সাথে থাকব না। আমি আমার নিজের বাসায় চলে যাব, আর আপনাকে যেন আমার ধারে পাশেও না দেখি। থাকুন আপনি আর আপনার নিতু বেবি। একনাগাড়ে এতগুলো কথা বলে ফেলল মুগ্ধতা। ওর মাথার ঠিক নেই, যা মন চাইছে বলে দিচ্ছে। মুগ্ধতা থামতেই স্পর্শ বলল, পানি খাবে? মুগ্ধতা রেগে গিয়ে বিছানা থেকে ফোনটা হাতে তুলে নিয়ে বলল, আপনাকে যেন আমার বাসার আশেপাশেও না দেখি। রাত দুপুরে আমার বাসার সামনে রোমিও আশিকের মতো ঘুরে বেড়াতে দেখি তাহলে লোক দিয়ে আপনাকে গন্ধলাই দেব, মনে রাখবেন, পিঙ্কিশ বান্দর। কথাটা বলে চলে যেতে নিলেই স্পর্শ বলল, তোমার বাসায় তো যেতে দিবে না, তাহলে আমার আর নিতুর বিয়ের দাওয়াত কি এখনই দিয়ে দেব তোমাকে? মুগ্ধতা রেগে গিয়ে বলল, বেশি বিয়ে করার শখ তাই না? দেখিস তোর কখনো বিয়ে হবে না স্পর্শ। এটা কোনো কথা? বিয়ে তো আমি করেই ছাড়ব। আই লাভ। আর কিছু বলতে যাবে মুগ্ধতা রেগে বেরিয়ে গেল। স্পর্শ মুচকি হেসে ফোনটা পকেটে পুরে নিল। মুগ্ধতার সব কথা রেকর্ড করে নিয়েছে, পড়ে ওকে শোনাবে। স্পর্শ রুম থেকে বেরোতে যাচ্ছিল তখনই ওর মা তনিমা আহমেদ বললেন, কি করে স্পর্শ এই ভরসন্ধ? মেয়েটা কোথায় গেল আবার? তুই কি ওকে কিছু বলেছিস? আমার সাথে তো কথাও হলো না। স্পর্শ মুচকি হেসে বলল, ডিভোর্স পেপার রেডি করতে গেছে। তনিমা আহমেদ অবাক হয়ে বললেন, এটা তুই কি বলছিস? মেয়েটা এমন ওয়ান্ট করছে আর তুই হাসছিস। স্পর্শ ওর মায়ের কাঁধে হাত রেখে বলল, দেখো আজকেই বাসায় ফিরে আসবে। কথাটা বলে স্পর্শ বেরিয়ে গেল। ভাবি ফোন রাখো, ওনার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমি ওনার নামে অ্যাটেম্প্ট টু মার্ডার কেস করব, আমাকে পানিতে ফেলে দেই। রোজাকে জোরে জোরে কথাগুলো বলতে লাগল মুগ্ধতা। রোজা এখন স্পর্শকে ফোন করেছে। যদিও স্পর্শ কি বলছে না বলছে সবই মুগ্ধতা শুনতে পাচ্ছে, কারণ প্রথম থেকেই ফোন লাউডে দেওয়া। রোজা ছোট্ট ধমক দিয়ে বলল, মুগ্ধ একটু থামো, দেখো তোমার জামাই কি বলছে। স্পর্শ সব শুনছে ফোনে। মুগ্ধতার গলার আওয়াজ থেমে যেতেই স্পর্শ বলল, ভাবি পাগলকে কিছু না বোঝানোই ভালো। পাগলরা বোঝে না বলেই তো এমন উড়নচণ্ডীর মতো ঘুরে ঘুরে বেড়াই। যাই হোক, তোমার ননদিনী আমাকে ডিভোর্স দেবে বলেছে, ফাইন, আমিও ডিভোর্স দেব। ও আমার জোন কথা শোনে না। ও এটা বোঝে না যে বাইরে ও একা বেরোলে ঠিক কত রকমের বিপদ হতে পারে। তো এক রাছা, আজকে যদি আমি ওখানে না থাকতাম, ছেলেটা যদি ওর কোনো ক্ষতি করত, তখন কিভাবে নিজেকে সামলাতো ও? আমাকে বললে আমি কি পারতাম না ওকে নিয়ে হাতির ঝিল ঘোরাতে? আমারও মাথা গরম ছিল, ধাক্কা মেরে দিয়েছি। আর তাকে বলো যে আমিও নিতুকে বিয়ে করছে। আমি আজকেই ডিউটি শেষে ধিতুর বাসায় যাবই, গিয়ে নিতুকে বিয়ের প্রস্তাব দেব। এন্ড আই মিন ইট। কথাগুলো বেশ জোরে জোরেই বলল স্পর্শ, যাতে মুগ্ধতার কান অবধি পৌঁছায়। আজ ঠিক তাই হল। হুট করে ঝনঝন করছো আওয়াজ শুনতে পেল। রোজা বলে উঠল, মুগ্ধ তুমি ওটা কি করলে? ওটা আমার ফেভারিট ফ্লাওয়ার ভাস, তুমি ভেঙে দিল। মুগ্ধতা বলতে শুরু করল, বিয়ে তো করবেই ওই ফকিন্নিটাকে। ভালো জিনিসের ওপর তো আবার ওনার চোখ পড়ে না, তাই না? স্পর্শ টুক করে কলটা কেটে দিল। কাজ হয়ে গেছে। মুগ্ধতা বুঝতে পারল যে স্পর্শ কল কেটে দিয়েছে, তাই বলল, ভাবি সত্যিই কি আমার দোষ? রোজা ঝাড়ি দিয়ে বলল, তা নয়তো কি?
স্পর্শ ভাইয়া তোমাকে কত ভালোবাসে আর তুমি এমন করো, সবসময় তোমাকে নিয়ে চিন্তা করে সে। ভুলটা তোমার। তুমি কি কখনো তাকে বলেছে ঢাকা শহর ঘোরানোর কথা? রোজার কথার উত্তরে মুগ্ধতা মাথা নাড়াল, যার অর্থ ও বলেনি। রোজা তারপর আবার বলতে শুরু করল, এখন যদি স্পর্শ ভাইয়া ওই নিতু বলে মেয়েটাকে বিয়ে করে নেই তখন তোমার ভালো লাগবে তো? নিতুর কথা শুনে মুগ্ধতা রেগে গিয়ে বলল, এই ফকিন্নিটাকে কেন বিয়ে করবে উনি? আমি ওনার বউ, আর কেউ নয়, উনি আমার জামাই। আর হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, আর রাগ করেই আমি ডিভোর্সের কথা বলে চলে এসেছি, তাই বলে উনি নিতুকে বিয়ের প্রস্তাব দেবে? কখনো না, আমি হতে দেব না। কথাটা বলে চলে যেতে নিলে রোজা বলে উঠল, এই মুগ্ধ, তুমি এখন কোথায় যাচ্ছ এত রাত্রে? কটা বাজে খেয়াল আছে? এখন রাত দুপুর 12:30। কে শোনে কার কথা? মুগ্ধতা বেরিয়ে গেল যাওয়ার আগে বলল, ওনার অসমাপ্ত বিয়েতে আগুন জ্বালাতোচ যাচ্ছি। কথাটা বলে মুগ্ধতা ওই রাতে বেরিয়ে গেল। রোজার আর বুঝতে বাকি রইল না যে মুগ্ধ হসপিটাল যাবে এখন। এত রাতে কোনো বিপদ আপদ হয় কি, সেই জন্য স্পর্শকে ফোন করল, কিন্তু স্পর্শ ফোন ধরল না। রোজা আরও একবার ফোন করল, তবুও ধরল না। স্পর্শ একটা অপারেশন করতে গেছে, রোজার ফোন কেটেই চলে গেছে। রাত 2:30। স্পর্শ ওটি থেকে বেরিয়ে এলো, ক্লান্ত লাগছে ভীষণ। স্পর্শ বেরোতেই ওর সহকর্মী তিশা রাইহান বলে মেয়েটা বলল, কফি খাবে? ভাবলাম আজকে একটু গল্প করা হবে, কিন্তু হলো না। বাট ফাইনালি অপারেশন সাকসেসফুল, মুডটা ভালো লাগছে। স্পর্শ মুচকি হেসে বলল, তোমার বেবিটার বয়স কত হল? এই তো 7 মাস, হামাগুড়ি দিতে পারে এখন। ওরা কথা বলছে তখনই একটা নার্স এসে বলল, স্যার, আপনার পেশেন্ট এসেছেন আপনার সাথে দেখা করতে। কথাটা শুনে স্পর্শ মুচকি হাসল। তিশা অবাক হয়ে বলল, তুমি এত রাতেও অ্যাপয়েন্টমেন্ট রাখো? স্পর্শ মুচকি হেসে বলল, স্পেশাল পেশেন্ট, আমি আসছি। কথাটা বলে একটা চোখ টিপ মেরে চলে গেল। তিশা কিছুই বুঝল না স্পর্শ কি বোঝাতে চাইল। স্পর্শ ওর কেবিনে ঢুকতেই দেখল সেই নার্সটা ওখান দিয়ে যাচ্ছে। এখন মুগ্ধতাকে রাগানোর একটা ভালো সুযোগ পাওয়া গেছে। স্পর্শ নার্সকে থামিয়ে জোরে জোরে বলল, নার্স, পেশেন্টের নাম কি? নার্স একটু ঘাবড়ে বলল, স্যার, আমি তো জানি না। নাম জিজ্ঞাসা করতেই বলল যে সে নাকি পাগল, আর আপনি নাকি পাগলদের চিকিৎসা করেন, তাই স্পেশাল ট্রিটমেন্ট নিতে এসেছে। ওহহ। নার্স আমতা আমতা করে বলল, স্যার, আপনি তো হার্ট সার্জন, পাগলদের ট্রিটমেন্ট কবে থেকে শুরু করলেন? স্পর্শ হেসে বলল, মাঝে মাঝে প্রয়োজনে প্রফেশনের বাইরেও অনেক কিছু করতে হয়। বিয়ে করুন আগে, তারপর বুঝতে পারবেন। কথাটা শুনে নার্সটা কিছু একটা ভেবে আর কথা না বড়িয়ে চলে যেতে নিলেই স্পর্শ বলল, বাই দ্য ওয়ে, নেক্সট টাইম এই পাগল ছাড়া অন্য কোনো পাগলকে এলাও করবেন না, কারণ আমি এই একটা পাগলেরই চিকিৎসা জানি। ওকে স্যার। স্পর্শ মুচকি হেসে সিরিয়াসনেস নিয়ে রুমে ঢুকল। ও রুমে ঢুকতেই মুগ্ধতা বলল, ওই নার্সটা কে ছিল? ওনার সাথে আপনার এত কিসের কথা? স্পর্শ একটু রাগী ভাব নিয়ে বলল, তুমি এখানে কি করছো? আর আমার কার সাথে কি চলে তোমার তাতে কি? উই আর সেপারেটেড, ইউ নো। মুগ্ধতা রেগে বলল, সেপারেশনের গোষ্ঠী কিলাই? এই মুগ্ধ ছাড়া আপনি আর কারোর না। আপনি আমাকে চেনেন না, আমি কি করতে পারি? হু আর ইউ আফ? মুগ্ধতা রেগে গিয়ে স্পর্শর হাত ধরে টানতে টানতে সোফায় নিয়ে গিয়ে বসালো। তারপর স্পর্শর গালে আলতো করে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে কাদো কাদো হয়ে বলল, আপনি এমন কেন করেন বলুন তো? আপনি আমাকে ভালোবাসেন না? উহু। মুগ্ধতা আরও কাছে সরে গিয়ে ঝাপটে ধরল। ভালোবাসেন? উহু। তাহলে আমি ভালোবাসব? ফ্রিতে ভালোবাসা দিল, ফেরাবো কেন? কথাটা শোনামাত্রই মুগ্ধতা স্পর্শর গলায় জোরে একটা কামড় দিল।
স্পর্শ আহ করে শব্দ করে উঠল। মুগ্ধতা হাসছে। স্পর্শ রাগী চোখে তাকিয়ে বলল, ভ্যাম্পায়ার নাকি তুমি যে এভাবে কামড়ালে? না নাগিন। স্পর্শ। মুগ্ধতার এক্সামের ডেট যতই এগিয়ে আসছে ততই মুগ্ধ তার সাথে স্পর্শর চিন্তাটাও দ্বিগুণ হচ্ছে। মুগ্ধতা বরাবরই ভালো স্টুডেন্ট, তবু কোথাও না কোথাও একটা চিন্তা থেকেই যায়। স্পর্শ লাগেজ গুছাচ্ছে আর পাশে মুগ্ধতা বসে বসে ফোনে কার্টুন দেখছে। স্পর্শ মাঝে মাঝেই ওর দিকে আর চোখে তাকাচ্ছে। মুগ্ধতা কার্টুন দেখতে দেখতে মুচকি মুচকি হাসছে। স্পর্শ বলে উঠল, হেল্প মি মুগ্ধ, এখনো অনেক কিছু গোছানো বাকি আছে আমার। মুগ্ধতা স্পর্শর কোনো কথা কানেই তুলল না, ও ওর মতোই আছে। স্পর্শ আবার বলল, ফোন রাখো আর আমাকে হেল্প করো। আমি বাসায় না থাকলে তো তোমার ভালোই হয়, তখন তো আর বকা ঝকা করার মতো কেউ নেই, তখন যা মন চাই করো, আপাতত আমাকে হেল্প করো। এখনো মুগ্ধতার মাঝে কোনো পরিবর্তন নেই ওর মতো। স্পর্শ এবার রেগে গিয়ে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিছানার ওপর ছুঁড়ে মারল। মুগ্ধতা রাগী চোখে তাকিয়ে বলল, ফেলে দিলেন কেন ফোনটা? আমি কার্টুন দেখছিলাম তো নাকি? আমাকে হেল্প করো, নয়তো আমি ট্রেন মিস করে যাব। আমি কি আপনার কাজের বুয়া লাগি যে আমাকে এসব কাজ করতে বলছেন? স্পর্শ মুগ্ধতার দিকে খানিকটা অবাক চোখে তাকিয়ে বলল, হেল্প করলে কাজের বুয়া হয়ে যাই জানতাম না তো। ওকে ফাইন লাগবে না তো হেল্প? কথাটা বলে আবার ব্যাগ গোছাতে শুরু করল। মুগ্ধতা অবাক হয়ে তাকিয়ে রইল স্পর্শর দিকে। এত অল্প একটা কথাতে স্পর্শ এত রেগে গেল। আগে মুগ্ধতা এত এত দুষ্টামি করত তাও স্পর্শ বিরক্ত হতো না। আজকাল খুব অল্পতেই স্পর্শ রেগে যায়, কারণটা মুগ্ধতা ঠিক বুঝতে পারছে না। মুগ্ধতাও রেগে গিয়ে বলল, রেগে যাওয়ার কি আছে, আমি এমনিই বললাম কথাটা, কি করতে হবে বলুন। স্পর্শ কিছু বলল না, ব্যাগের চেনটা দিয়ে মুগ্ধতার দিকে তাকিয়ে বলল, আর মাত্র 16 দিন পর তোমার এক্সাম, মাথা থেকে সব লেম চিন্তা ভাবনা সরাও আর পড়াতে কনসেন্ট্রেট করো। রেজাল্ট খারাপ হলে তুমি তো জানোই কি হবে। স্পর্শর এমন কথাতে মুগ্ধতার মেজাজও বিগড়ে গেল। ও জোরে চেঁচিয়ে বলে উঠল, কি করবেন? মারবেন আমাকে? স্পর্শ নিজেকে সামলে বলল, মুগ্ধ আমি এক্ষুনি বার হব, প্লিজ এখন থামো, আমার রেডি হতে হবে। আর রাত্রে কি কি বলেছি নিশ্চয় মনে আছে তোমার? সারাদিন নো দুষ্টামি, বাইরে যাবে না, বেশি আইসক্রিম খাবে না, ঠান্ডা লেগে যাবে, আম্মুর সব কথা শুনবে, আর আমি তাড়াতাড়ি ব্যাক করব। মুগ্ধতা ভাবুক সুরে বলল, আপনি ঠিক কোথায় যাচ্ছেন যেন? সিলেট তাই না? হম্মম। ওটা পাহাড়ি এলাকা, খুব সুন্দর তাই না? হমম, সুন্দর। আমার কেন জানি না মনে হচ্ছে আদতেও আপনার সেখানে কোনো কাজ নেই, আপনি সেখানে একা একা ঘুরতে যাচ্ছেন। মুগ্ধ রাগী গলায়, হয়েছে হয়েছে, যাচ্ছেন তো মাত্র 3 দিনের জন্য, আর ব্যাগ গোছাচ্ছেন এমন করে যেন কখনো আর ফিরবেনই না, একেবারে ওখানেই থেকে যাবেন। স্পর্শ শার্টের বোতাম দিতে দিতে বলল, আমি না ফিরলে খুশি হও? হমম ভীষণ, আমি আমার মতো লাইফ লিড করতে পারবো, শাসন করার কেউ থাকে না। আচ্ছা আর ফিরব না হ্যাপি? হাসতে হাসতে মুগ্ধতা বাঁকা চোখে তাকিয়ে বলল, ওখানে গিয়ে আবার বিয়ে করে সংসার পাতানোর প্ল্যান করছেন না তো? তেমনটা হলে আমি কিন্তু আপনাকে মেরাই ফেলব বলে দিলাম। স্পর্শ হাসতে হাসতে বলল, হমম, আমার তো আবার একটাতে পোষাই না তাই না, আমার তো অনেক বউ চাই। মুগ্ধতা রেগে গিয়ে স্পর্শর দিকে টাওয়ালটা ছুঁড়ে মারল। স্পর্শ কিছু বলতে যাবে তখনই মুগ্ধতা বলে উঠল, নিতু কুটনি না? ওর গলারই আওয়াজ তো। আমি কি করে জানব বলো তো? মুগ্ধতা ভ্রু কুঁচকে বলল, হম্মম আমি ওর ফাটা বাঁশগলার আওয়াজ চিনি, ও এখানে এসেছে, কিন্তু কেন? আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছে ও। স্পর্শ মুচকি হেসে বলল,
আমি আর কিছুক্ষণ আছি, যাও গিয়ে ঝগড়া করো। সে তো করবই, ওর এত বড় সাহস। কথাটা বলে মুগ্ধতা নিচে চলে গেল। মুগ্ধতা গিয়ে দেখল নিতু সোফাতে মাথা নিচু করে বসে আছে। ওকে দেখে মুগ্ধতা বলল, তুমি এখানে কি করছো আর কার পারমিশন নিয়ে বাসায় ঢুকেছ? নিতু মুগ্ধতাকে দেখে বলল, কেমন আছো? ভালো আছি, বাট কি চাই এখানে? ভ্রু নিচায় বলল, স্পর্শ ভাইয়ার সাথে দেখা করতে এসেছি, আর তার সাথে ওনাকে সরি বলতে। উনি বাসাতে নেই, আর সরি বলবা কিসের জন্য? সেই দিনের ওই কাজের জন্য। তখনই স্পর্শ নিচে নামতে নামতে বলল, সরি বলতে হলে মুগ্ধকে বলো, আমাকে না। ভিডিওটা তার ছিল, আমার না। নিতু আর কোনো কথা না বাড়িয়ে মুগ্ধতাকে সরি বলল। মুগ্ধতা তো অবাক, নিতু এত সহজে ওকে সরি বলেছে। আমরা কি ফ্রেন্ড হতে পারি? নিতু নরম সুরে বলল। মুগ্ধতা রেগে গিয়ে বলল, জি না, আমি কোনো কুটনি বুড়ির সাথে ফ্রেন্ডশিপ করি না, তাই তুমিও নট। নিতু অবাক হয়ে বলল, সরি, বুঝলাম না কি বলতে চাইলে। স্পর্শ হাসছে। মেয়েটাকে আরও কিছু বলে বেজ্জাতি করার আগে স্পর্শ বলল, ও তোমার সাথে ফ্রেন্ডশিপে ইন্টারেস্টেড নয়। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা দূর থেকে ফ্রেন্ড কেমন? মুগ্ধতা কোনো রিপ্লাই দিল না। স্পর্শর দিকে একবার তাকিয়ে নিতু বলল, আজ আসি। নিতু চলে গেল। নিতু চলে যেতেই মুগ্ধতা স্পর্শর কাছে গিয়ে আর চোখে স্পর্শের দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলুন আপনার আর ওই নিতু কুটনির মাঝে ঠিক কি চলে? না হলে এত সহজে ও সরি বলে দিল কিভাবে? স্পর্শ বিরক্ত হয়ে বলল, প্লিজ মুগ্ধ, স্টপ ইট, আই নিড টু গো নাও। মিস করবে আমাকে? একদম নট। স্পর্শ মুগ্ধতার কপালে একটা ভালোবাসার পরশ একে বলল, সাবধানে থেকো। পরের দিন। নিতু কুটনি আমাকে এত সহজে সরি বলে দিলও ভাবা যায়? মুগ্ধতা অবাক হয়ে বলল। শুভ্রতা বাঁকা চোখে তাকিয়ে বলল, দোস্ত কিছু তো গড়বড় আছে, না হলে ওই মেয়ে এত সহজে সরি বলবে কেমনে? আমিও সেটাই ভাবছি। কথাটা বলতে বলতে ক্লাসে স্যার চলে এলো। নিতু আজকে আসেনি। নিতু হোস্টেলে থাকে না, ও বাসা থেকে কলেজ আসে। রাত ৯টা। মুগ্ধতা বই পড়ছে টেবিলে। রুমটার মাঝে স্পর্শর কমতি অনুভব করছে। বারবার মনে হচ্ছে কি একটা জিনিস ওর জীবন থেকে হারিয়ে গেছে। পড়তেও একঘেয়েমি লাগছে খুব, মনটাও ছটফট করছে। ওর মন জানে যে স্পর্শর জন্য ওর মন কাঁদছে, কিন্তু আঞ্জেতা মানতে নারাজ। স্পর্শ পৌঁছে গিয়ে ফোন করেছিল একবার, তারপর আর ফোন করেনি এই অবধি। মুগ্ধতাও করেনি। কলেজ থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, তারপর উঠে পড়তে বসে গেছে। মুগ্ধতার এখন রাগ হচ্ছে স্পর্শর এমন অদ্ভুত আচরণের ওপর। এইদিনে স্পর্শর মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে ও, যেগুলো প্রভাব ফেলার মতো। স্পর্শ এখন খুব সহজেই রেগে যায়। আগের মতো মুগ্ধতার সাথে টমের মতো উঠে পড়ে ঝগড়া করে না, যদিও বা এতে করে ওর প্রতি স্পর্শর কেয়ারনেস স্বভাবটার কোনো পরিবর্তন হয়নি। মুগ্ধতা বিছানা থেকে ফোনটা হাতে তুলে নিতেই দেখল ৩টে মিস কল। স্পর্শ ৩বার কল করেছিল, কিন্তু ও ধরেনি। ঘুমের যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য ফোন সাইলেন্ট করে রেখেছিল ও। চটপট স্পর্শর কাছে ফোন করল। বেশ কয়েকবার রিং হতেই স্পর্শ ফোন ধরল। স্পর্শ ফোন ধরতেই মুগ্ধতা মিনমিনে গলায় বলল, সরি, ঘুমিয়ে পড়েছিলাম। স্পর্শ মুচকি হেসে বলল, আমি কি ঠিক শুনছি? ফারহাত মুগ্ধতা সরি আহানাফ মুগ্ধতা আমাকে সরি বলছে শুনে নাগিন ডান্স দিতে ইচ্ছা করছে। বাই দ্য ওয়ে, পড়াশোনা করছো তো? বাসা থেকে কোথাও যাওনি তো? আমি বাসায় নেই, খুশি তো? আমাকে মিস করছো না তো? হমম। স্পর্শ মুচকি হেসে বলল, এতগুলো প্রশ্নের উত্তর হিসাবে একটা হম্মম পেলাম, কিভাবে বুঝব কোনোটার উত্তর দিয়েছ? মুগ্ধতা মাথা নিচু করে বলল, বাসা থেকে কোথাও যাইনি আর পড়াশোনাও করছি।
আর বাকিগুলোর উত্তরগুলো? মুগ্ধতা কিছু বলল না, চুপ করে আছে। স্পর্শর কি একটুও খারাপ লাগছে না মুগ্ধকে রেখে একা থাকতে? কথাগুলো ভাবছে মুগ্ধতা। মুগ্ধতার নীরবতা দেখে স্পর্শ বলল, কিছু খেয়েছ? মুগ্ধতা রেগে গিয়ে বলল, আমাকে আর ভালোবাসেন না তাই না? আমাকে আর আগের মতো ভালো লাগে না তাই না? আমাকে একা রেখে ভালোই আনন্দে আছেন তাই না? আমি জানি তো, তাই আমিও মিস করছি নট। হা। আহানাফ, মুগ্ধতা কাউকে মিস করে না, বুঝেছেন? স্পর্শ দীর্ঘশ্বাস নিয়ে বলল, বুঝলাম। কথাটা বলতে না বলতেই মুগ্ধতা শুনতে পেল পাশ থেকে একটা ছেলে ডেকে উঠল, রিনি দিদি আপনাকে ডাকছে, তার গায়ে আপনি প্রথম হলুদ ছোঁয়াবেন, তাড়াতাড়ি আসেন। মুগ্ধতার কথাটা কানে গেল, কিছু বলতে যাবে তার আগেই স্পর্শ বলে উঠল, মুগ্ধ, আমি বিজি আছি, পরে কথা হবে। কথাটা বলে কেটে দিল স্পর্শ। মুগ্ধতার হাত পা কাঁপছে, তাহলে স্পর্শ কি ওকে মিথ্যা বলে ওখানে গেছে? ও ওর কাজের জন্য যায়নি? মুগ্ধতা ওর হাতের কাছে থাকা বইগুলো ছুঁড়ে মারল। রাগ হচ্ছে খুব, ভীষণ পরিমাণে ভাঙচুর করতে ইচ্ছা করছে। এই নিয়ে 12 বার স্পর্শকে কল করেছে মুগ্ধতা, স্পর্শ ফোন ধরেনি। হাতে কাছে থাকা গ্লাসটা নিয়ে ছুঁড়ে মারল, ঝনঝন আওয়াজে ভেঙে গেল। মুগ্ধতা ফুপিয়ে ফুপিয়ে বলল, লাস্টবারের মধ্যেই যদি কল না ধরে তাহলে 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 কি করব আমি নিজেও জানি না। আর একবার কল করতেই একটা মেয়ে এসে ফোনটা ধরল। হ্যালো, ফোন ধরছিলেন না কেন? কতবার কল করেছি খেয়াল আছে? আমাকে শান্তিতে থাকতে দিতে ইচ্ছা করে না আপনার? গলা ছেড়ে চেঁচিয়ে বলল। মেয়েটা তার ভ্রু জোড়া কুঁচকে বলল, কে আপনি, আর এভাবে চিল্লাইতাছেন কেন? ভাইজান এখন হলুদ লাগাইতাছে, বিয়ের অনুষ্ঠান চলতেছে, সে ব্যস্ত, আপনি ওনার কে হন? মুগ্ধতার চোখ ছলছল করছে, তাহলে স্পর্শ ওকে মিথ্যা বলে চলে গেল? স্পর্শ আবার বিয়ে করছে? কতটা ভাবতেই মুগ্ধতা শিউরে উঠল। কাপা কাপা গলায় বলল, আমি ওনার মামুর মেয়ে ফারহাত। মুগ্ধতা। মেয়েটি মুগ্ধতার নাম শুনে খুশিতে ডগমগ হয়ে বলল, ওহহ, আপনিই সেই পাগল মেয়েটা যার জন্য ভাইজানের পাগল পাগল অবস্থা। ভাইয়া আপনার কথা অনেক কিছুই বলে সব এখন মনে করতে পারতেছি না। আপনি তো ভাইয়ার বাসার লোক, বিয়েতে আসলেন না কেন ভাইয়ার সাথে? আপানকে দেখার অনেক ইচ্ছা ছিল আপা। মুগ্ধতার চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে, হাত দিয়ে মুছে বলল, আপনাদের ঠিকানাটা ঠিক কোথায়, একটু বলবেন? মেয়েটা সাবলীলভাবেই বলল তাদের জায়গার নাম। মুগ্ধতা সেখানকার কিছু চেনে না, তাই বুঝল না কিছুই। স্পর্শ, ভাইয়া একটু ব্যস্ত আছে, ভাইয়া আইলে কইবানি আপনারে কল করতে। আচ্ছা। কথাটা বলে মুগ্ধতা কেটে দিল। কান্না পাচ্ছে খুব, স্পর্শ ওকে মিথ্যা কথা বলেছে। ফোনটা পাশে রেখে গুটি গুটি হয়ে শুয়ে পড়ল। রাত 12টা বাজে প্রায়। অনেক চেষ্টার পরও ঘুম আসছে, বা বারবার মনে হচ্ছে স্পর্শ ওকে এত সহজে ওকে মিথ্যা বলে দিল। রুম থেকে বেরিয়ে গেল মুগ্ধতা। রাত 1টা। বিয়ে বাড়ির উৎসব মুখর পরিবেশ, লোকজন বাসায় গেছে। কালকে বিয়ে, লোকজন আবার কালকে আসবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে স্পর্শ ওকে যে রুমে থাকতে দিয়েছে সেই রুমেই ঢুকতে গেলেই পিছন থেকে একটা পুরুষালী কণ্ঠস্বর ডেকে উঠল, বাবা, আমার লগে কথা কহনের লাইগা 2 মিনিট সময় হইব? স্পর্শ পিছন ঘুরে দেখল তৌমুর সাহেব। ওনাকে দেখে স্পর্শ বলে উঠল, আরে আপনি এভাবে বলছেন কেন? রুমে আসুন, একসাথে বসে কথা বলি। উনি হাসি উজ্জ্বল চোখে স্পর্শর সাথে ঘরে ঢুকলেন। ওনার হাতে পুটলি জাতীয় জিনিস, কিন্তু খুব সুন্দর করে মোড়ানো। উনি স্পর্শর সামনে বসে একটু ভাঙা গলায় বললেন, তুমি কি কালকেই চলে যাইবা বাবা? স্পর্শ মুচকি হেসে বলল, আপনার বৌমা বড্ড বাচ্চামো স্বভাবের, আমি ছাড়া তাকে সামলানো যায় না। সামনে তার পরীক্ষা, তাই তার একটু খেয়াল রাখা প্রয়োজন। তাকে নিয়ে পড়ে আসব কোনো একদিন।
তুমিও কালকে চলে যাইতেছ, আমার ঘর খালি করে পরের ঘরে আমার মেয়েটাও চলে যাইতেছে। কথাটা বলে উনি ফুপিয়ে কেঁদে দিলেন। স্পর্শ ওনার কাঁধে হাত রেখে বললেন, কাঁদবেন না বর্ণা, আপনাদের মেয়ে অন্য ঘরে দিয়ে তাকে এমন পরপর ভাববেন না। মেয়েদেরকে একদিন না একদিন তার বাসা ছাড়তেই হয়, বর্ণাকেও ছাড়তে হবে। কাঁদবেন না, ওর জন্য দোয়া করুন যাতে বিবাহিত জীবন সুখের হয়। উনি নিজেকে সামলে বললেন, তুমি কখন চলে যাইবা? এই তো বর্ণার বিদায়ের পরই রওনা দেব। উনি ওনার হাতে থাকা পুটুলিটা স্পর্শর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও বাবা, এটা বৌমাকে দিয়ে দিও। যদিও বা তাকে দেওয়ার মতো আহামরি সামর্থ্য আমাদের না থাকলেও এটুকু তাকে দিয়ে দিও, সে আসলে খুব খুশি হতাম। তাছাড়া তুমি আমাদের জন্য যা করেছ তার ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। কথাটা বলতেই উনি কেঁদে দিলেন। পুরনো কত কথা মনে করছেন উনি। 2 বছর আগে স্পর্শ 1 সপ্তাহের জন্য সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এ ডিউটির জন্য এসেছিল। সেইবারই প্রথম স্পর্শ মুগ্ধতাকে ছেড়ে এতদিন বাইরে কোথাও ছিল। একদিন রাত 2:45, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর। স্পর্শ নাইট ডিউটি করছিল। একটা পেশেন্টকে দেখে এসে নিজের কেবিনের দিকে যেতেই দেখল বাইরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে। চিৎকারের মাঝে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে। স্পর্শ ব্যাপারটা বুঝতে না পেরে বাইরে গিয়ে দেখল স্ট্রেচারে একটা অল্পবয়সী মেয়ে, কতই বা বয়স হবে, 17 কিংবা 18। ক্রমাগত তার শ্বাস আটকে আটকে আসছে, চোখ মুখও কেমন একটা করছে। মেয়েটার বাবা ক্রমাগত নার্সদের সাথে কথা কাটাকাটি করছে যাতে এই অবস্থায় আর মেয়েকে ভর্তি নিয়ে চিকিৎসা কর হয়। মেয়েটার মা ক্রমাগত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। ডক্টররা বারবার বলছেন যে তাকে ইমিডিয়েট ঢাকা নিয়ে যাওয়ার কথা, তারা কোনো রিস্ক নিতে পারবে না। স্পর্শ শুধু দেখছে। হঠাৎ মেয়েটার মুখের ওপর যেন ওর মুগ্ধর মুখের আভা পেল। বারবার মনে হচ্ছে আজ যদি এই পরিস্থিতিতে ওর মুগ্ধ থাকত তখন নিশ্চয়ই এমন একটা মুহূর্তে ও প্রাণপণে চেষ্টা করত যেন মুগ্ধতাকে সুস্থ করতে পারে। কথাগুলো ভাবতেই স্পর্শ শিউরে উঠল। তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে বলল, পেশেন্টকে জলদি অপারেশন থিয়েটারে নিয়ে আসুন। ওনার অপারেশন এখানেই হবে, ঢাকা নিয়ে যেতে অনেক সময় লাগবে। ততক্ষণে পেশেন্টের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাছাড়া ডক্টর হয়ে যদি এতটুকু রিস্ক নিতে পারি তাহলে এই প্রফেশন অন্তত আমার জন্য না। বহু কিন্তুর পর অপারেশন সাকসেসফুল হল। স্পর্শ যখন তাদেরকে কথাটা বলেছিলেন সেদিন ওনারা স্পর্শর হাত ধরে কান্নায় লুটিয়ে পড়েছিলেন। তারপর থেকে ওনারা স্পর্শকে নিজেদের ছেলের মতো মনে করেন। বর্ণা ও স্পর্শকে নিজের ভাইয়ের মতো মনে করে। মুগ্ধতার কথা স্পর্শ তাদেরকে বলেছে। শেষবার এসেছিল স্পর্শ আগের বছর শীতের সময়, তবে একদিনের জন্য। বলেছিল যে পরের বার আসলে মুগ্ধতাকে নিয়ে আসবে, কিন্তু এবার ও স্পর্শ নিয়ে আসতে পারল না। মুগ্ধতার এক্সাম বলে। ও জানে যে মুগ্ধতা একবার এখানে আসলে ঢাকায় ফিরতে চাইবে না সহজে, আর ওর এক্সামের আগে এভাবে পড়ার ঘাটতি হবে। স্পর্শ ওনার হাতটা ধরে বলল, পরের বার আপনার বৌমাকে নিয়ে আসব, আর আপনাদের দেওয়া উপহার মুগ্ধতা খুব পছন্দ করবে। ও নিজেই কেমন বাচ্চাদের মতো ব্যবহার করে। ওকে এখনো আপনাদের কথা বলা হয়নি, বলে এসেছি যে দরকারে এসেছি। যদি একবার জানে যে বর্ণার বিয়ে উপলক্ষে এসেছি আর ওকে আনিনি তাহলে কুরুক্ষেত্র বাঁধাবে। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ওকে বোঝাবো সবকিছু। আর আপনারা ভালোবেসে দিয়েছেন, ও এই উপহার মাথা পেতে নেবে। উনি চোখটা মুছে বললেন, তোমরা সুখে থাকো। সত্যি তোমার মতো একটা ছেলেকে নিজের ছেলের মতো আদর যত্ন করতে পারছি আমি, এতেই খুশি। ওনাদের কথার মাঝে স্পর্শর ফোনটা বেজে উঠল। ফোনে SMS এসেছে মুগ্ধতার থেকে, গুড নাইট। স্পর্শ ফোনটা রেখে দিয়ে ওনার সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বললেন। ওনারা পাহাড়ি এলাকার মানুষ, মনটাও পাহাড়ের মতোই বড়, সবাইকে খুব ভালোবেসে আপন করে নেই। এই মুহূর্তে মুগ্ধতাকে মিস করছে খুব। এই কদিন ওর মেজাজটা খিটখিটে ছিল খুব। হসপিটাল, বাসা, মুগ্ধতা, বর্ণার বিয়ে এসব নিয়ে। ফোনটা হাতে নিল।
এত রাতে মুগ্ধতা জেগে আছে, আর ওকে গুড নাইট SMS দিয়েছে, তার মানে নিশ্চয় মুগ্ধতা জেগে আছে। স্পর্শ আসার সময় বারবার বলেছিল যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাহলে মুগ্ধতা কি স্পর্শকে মিস করছে যেমনটা স্পর্শ ওকে মিস করছে? স্পর্শ মুগ্ধতাকে কল করল। বেশ কয়েকবার রিং হতেই মুগ্ধতা কল তুলল। মুগ্ধতা কল ধরতেই স্পর্শ মুচকি হেসে বলল, আমার পিঙ্কিশ নাগিনটা কি আমাকে মিস করছে? মুগ্ধতা আধো আধো গলায় ফোন ধরে বলল, কি আপনার বিয়ে শেষ? পাশে কি আপনার বউ আছে এখন? আজে কি আপনার বাসর রাত? সরি আমিও না খুব পাগল, বারবার আপনাকে কল করে ডিস্টার্ব করি। হাউ স্টুপিড আই এম। স্পর্শ মুগ্ধতার গলার আওয়াজ শুনে বলল, পাগলের মতো এসব কি বলছো? আর তুমি কি কিছু খেয়েছ? মুগ্ধতা টলতে টলতে হাসতে লাগল, ওর চোখ দুটো বন্ধ হয়ে আসার উপক্রম। স্পর্শ রেগে গিয়ে বলল, স্পিক আপ মুগ্ধ, কি খেয়েছ? মুগ্ধতা বিছানায় টলে পড়ে গেল, ফোনটা হাত থেকে অনেকটাই দূরে পড়ে গেছে। মুগ্ধতা বলল, চিন্তা নেই, এবার সোজা ছক্কাই মেরেছি, এবার আর কোনো হজমির ওষুধ না, ঘুমের ঔষধই খেয়েছি। আপনার প্রেসক্রাইবও করা একটা ঘুমের ওষুধ কিনেছি। পরশুদিন আম্মুর জন্য যেই ঘুমের ওষুধটা লিখেছিলেন সেই প্রেসক্রিপশনটার ওষুধটা কিনেছি। এইটা হাই ডোজের খেলে খুব ভালো ঘুম হয় নাকি? হমম, সত্যিই ভালো ঘুম হয় না। আই ক্যান রিয়েলাইজ ইট। আমার এখন ভালো ঘুম হচ্ছে, কিন্তু আই এম নট স্টুপিড। ফারহাত মুগ্ধতা কটা ঘুমের ওষুধ খেয়েছে তা আপনাকে বলবে না? না না, একদম না। কথাটা বলে মুগ্ধতা হাসতে হাসতে চোখ বন্ধ করে ফেলল। এদিকে স্পর্শর যেন দুনিয়া ঘুরছে, ও মুগ্ধতার কাছে নেই। না জানি মেয়েটা আবার কি ভেবে এসব করেছে। ও আর ভাবতে পারছে না, এবার যদি মুগ্ধতা বেঁচে যায় তো স্পর্শ আর ওকে আস্ত রাখবে না। চোখের ওপর রোদ পড়তেই মুগ্ধতার ঘুম ভাঙল। কালকে রাতে 3টে ঘুমের ওষুধ খেয়েছে, ঘুমের রেশ এখনো আছে। চোখ পিটপিট করে তাকাতেই গালে জোরে একটা থাপ্পড় এসে পড়ল। আর কেউ না, স্পর্শই চড়টা মেরেছে। এত জোরে মেরেছে যে মুগ্ধতার মাথার ভিতর চক্কর দিয়ে উঠেছে। মুগ্ধতা গালে হাত দিয়ে স্পর্শর দিকে তাকালো। স্পর্শর চোখগুলো লাল। একটা মানুষ সারারাত না ঘুমালে আর কোনো কিছু নিয়ে গভীর ভাবনা ভাবলে যেমন তার চোখমুখের হাল হয়, স্পর্শর অবস্থাও ঠিক তেমনই। মুগ্ধতা স্পর্শকে ঘুম থেকে উঠেই যে দেখবে সেটা আশা করেনি। তার ওপর চোখ খুলতে না খুলতেই স্পর্শ সপাটে একটা চড় মেরেছে। মুগ্ধতা কাপা কাপা গলায় বলে উঠল, আপনি এত সকালে? স্পর্শ এখন স্বাভাবিকভাবে থাকলে মুগ্ধতা হয়তো বলতো যে, আপনার সাহস হয় কি করে আমাকে এভাবে চড় মারার? কিন্তু স্পর্শর এই ভয়ঙ্কর রূপ দেখে মুগ্ধতার সাহস হচ্ছে না কিছু বলার। স্পর্শ দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি আমার থেকে দূরে থাকতে চাও? ডু ইউ নিড সেপারেশন? কথাটা শুনে মুগ্ধতা শিউরে উঠল। এর আগেও ও অনেক পাগলামি করেছে, কিন্তু স্পর্শ কখনো এমন কিছু বলেনি। মুগ্ধতা মিনমিন করে বলল, আই এম সরি, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি এবার সুইসাইড অ্যাটেম্প্ট করিনি। আমার তো ঘুম আসছিল না, তাই রাগ করে 3টে ওষুধ খেয়ে ফেলেছিলাম। কথাটা শুনতাই স্পর্শ মুগ্ধতার আর একগালে চড় মারল। মুগ্ধতার সমগ্র শরীর কেঁপে উঠল। স্পর্শ আর নিজের মধ্যে নেই, ওর মাথা কাজ করে না। মুগ্ধতার চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে, হাত দিয়ে মুছছে না ও। স্পর্শ মুগ্ধতার হাত ধরে বিছানা থেকে নামিয়ে দাঁড় করিয়ে ওর দুহাত শক্ত করে ধমকানির সুরে বলল, জানো কতটা টেনশনে ছিলাম আমি? বর্ণার বিয়েটা অবধি দেখে আসতে পারলাম না, নিজের হাতে ওকে বিদায় করতে পারলাম না। আমার নিজের কোনো বোন নেই, তাই বর্ণাকে বোনের চোখে দেখি। ভেবেছিলাম ওর ভাইয়ের কাজগুলো নিজের কাঁধে নিয়ে ওর বিয়েটা খুব ভালোভাবেই দেব, কিন্তু না, তা আর হলো কই। আহানাফ মুগ্ধতা ওপ সরি, এটা কি বলছি? ফারহাত মুগ্ধতা হবে। সব কাজেই তো ফারহাত মুগ্ধতার একটা গ্যারামি করা চাই, না হলে কি আর তার রাতে ঘুম আসে? তোমার জন্য বর্ণার বসা সবাই চিন্তা করছে, সেটা কি জানো? ওর দুপুরে বিয়ে,
ভেবছিলাম ওকে বিদায় দিয়েই চলে আসব, কারণ আমি আমার কলিজাটাকে এই বিশাল ঢাকা শহরে একা রেখে এসেছি, তার তো আবার ভালো গুণের শেষ নেই। কখনো এক্সিডেন্ট করে, কখনো আবার সুইসাইড অ্যাটেম্প্ট করে। অনেক হয়েছে আর না, ইউ নিড টু গ্রো আপ। 19 বছর বয়স, তোমার একেবারে ছোট্ট বাচ্চা নও যে কিছু বললে সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। যথেষ্ট বুদ্ধি আছে, তবুও ম্যাচিউরিটি লেভেল 0। এত কথা বললাম বলে এটা ভেবো না যে আগের মতো ভালোবাসি না বা তোমাকে দূরে সরানোর জন্য কথাগুলো বলছি। একটা মানুষ সারা জীবন এভাবে কাটাতে পারে না। এভরিবডি নিডস টু গ্রো আপ। বারবার একটা মানুষ সুইসাইড অ্যাটেম্প্ট করে মানে তার অর্থ কি তুমি জানো? দ্য টস মিন হি অর সি ইজ আ সাইকো। তুমিও কি তাই? স্পর্শর কথার মাঝে মুগ্ধতা কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে প্রমিস করেছিলাম যে আমি আর কখনো সুইসাইড অ্যাটেম্প্ট করব না, তাই আমি করিনি কিছু। আর ঘুম আসছিল না, তাই কয়েকটা ঘুমের ওষুধ খেয়েছিলাম। আর আমার জন্য যে আপনি সহ সবাই এত চিন্তা করবেন ভাবিনি। সরি। আর চিন্তা নেই, আমি কখনো এমন কিছু করবও না। তাই আপনি আপনার বোনের বিয়েটা নিশ্চিন্তে দিয়ে আসুন। কথাটা বলে মুগ্ধতা স্পর্শর হাতটা ছাড়িয়ে ওয়ার্ড্রব থেকে ওর একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। কান্না পাচ্ছে খুব। মুগ্ধতা ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচু বসে ফুপিয়ে কেঁদে উঠল। হাঁটুতে মুখ গুজে কাঁদছে ও, নিজেই নিজেকে বলছে, তুই সত্যিই সাইকো। সবাইকে সবসময় চিন্তায় ফেলিস, সবসময় বোকামো কাজগুলো করিস, সবাইকে বিপদে ফেলে দিস, কারোর ভালো হতে দিস না। এসব বলছে আর মুগ্ধতা কাঁদছে। স্পর্শ আজকে ওকে 2 বার চড় মেরেছে। চরের আঘাতের তুলনায় কথার আঘাতগুলো বেশি ছিল, যদিও বাও জানে যে দোষটা ওর নিজেরই ছিল। 2 গাল লাল হয়ে গেছে। ডানদিকের গালে স্পর্শর 5 আঙুলের ছাপ বসে গেছে। ফর্সা গালদুটোতে 5 আঙুলের ছাপ স্পষ্ট। স্পর্শর নিজের ওপর খুব রাগ হচ্ছে, সবকিছুতে বিরক্তি কাজ করেছে। একে মুগ্ধতাকে এত কথা শুনিয়েছে, তার ওপর চড়ও মেরেছে, এদিকে বর্ণার বিয়ে, সব মিলিয়ে পাগল পাগল অবস্থা। মুগ্ধর আসার আগে স্পর্শ আবার গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। আবার সিলেট যাবে, বর্ণাকে বিদায় দিয়ে আসবে। স্পর্শ যাওয়ার সময় বর্ণার জন্য যে নেকলেসটা কিনেছিল সেটা বাসায় ফেলে রেখে গিয়েছিল, এবার যাওয়ার সময় সেটা আবার নিয়ে গেল। মুগ্ধতা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। মাথার ভিজে চুল থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে, মাথাটাও ভালোভাবে মোছেনি। 3 পিসের পিঠের দিকের অংশটা অনেকটাই ভিজে গেছে। রুমে এসে স্পর্শকে দেখল না। মুগ্ধতা দরজার দিকে একবার চোখ বুলিয়ে ওয়ার্ড্রবের কাছে গেল জামা কাপড় বার করতে। ওয়ার্ড্রবের মধ্যে কালকে রাত্রে মুগ্ধতা ওই নেকলেসটা দেখেছিল। ও ভেবেছিল স্পর্শ ওকে সারপ্রাইজ দেবে বলে এখানে রেখেছে, কিন্তু জুয়েলারির প্রতি ওর আহামরি কোনো ইন্টারেস্ট নেই, তাই ও সেটা একবার চোখ বুলিয়ে দেখে রেখে দিয়েছিল। কারণ স্পর্শ এখনও জুয়েলারিটা ওকে দেয়নি, তাই না বলে সেটা পরা ওর উনিত নয়, এইটুকু নীতিবোধ মুগ্ধতার মধ্যে আছে, তাই সেটা ওখানেই রেখে দিয়েছিল। এখন ওয়ার্ড্রব খুলতেই দেখল জুয়েলারিটা আর নেই। বুঝতে পারল স্পর্শ ওটা বর্ণার জন্য কিনেছিল। কথাটা ভেবে মুচকি হাসল মুগ্ধতা। স্পর্শর মা অনেক খুঁজে খুঁজে পরশুদিন মুগ্ধতাকে একটা পিঙ্কিশ ব্যান্ড কিনে দিয়েছিল, যদিও তাতে নাগিন ছিল না। তবুও মুগ্ধতা খুশি। ব্যান্ডটা বার করে ব্যাগে ঢুকিয়ে নিল, আর জিনিসপত্র বলতে ওর নিজের বইখাতা ছাড়া আর কিছুই নিল না। আয়নাতে নিজেকে একবার দেখে নিল। চোখ দুটো ফোলা ফোলা, গালটা লাল হয়ে আছে। ওড়না দিয়ে মুখটা ঢেকে নিয়ে একটা সানগ্লাস চোখে দিয়ে নিল। ব্যাগ নিয়ে নিচে নামতেই তনিমা বললেন, মুগ্ধ তুই এই সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? মুগ্ধতা মুচকি হেসে বলল, বাসায় যাচ্ছি ফুপি। প্রায় 1 মাস হতে চলল বাসায় যাই না। বাসার সকলের জন্য খুব মন খারাপ করছে, তাই আর কি ভাবলাম সকাল সকাল যাই। তোমাকে আগে থেকে বলা হয়নি, তার জন্য এতগুলা সরি। কথাটা বলে ওনাকে সাইড থেকে জড়িয়ে ধরলেন। উনি কিছু একটা ভেবে বললেন, স্পর্শ জানে? ও তো দেখলাম আবার বেরিয়ে গেল। ছেলেটা কালকে রাত 3টের সময় যখন ফোন করে বলল যে আম্মু মুগ্ধ ঘুমের ওষুধ খেয়েছে, ওকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাও, আমি আসছি, তখন আমার কলিজা কেঁপে উঠেছিল। ভাবলাম এই বুঝি তুই আর নেই,
খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর তুই তো ঘুমে কাতর, তোকে নিয়ে হসপিটালে গেলাম। কিছু টেস্ট করার পর ডক্টর জানালো যে কোনো সমস্যা নেই। তোকে বাসায় আনলাম। তারপর সেই ভোরবেলা স্পর্শ ফিরল। তোকে ডাকবো ভাবলাম, কিন্তু স্পর্শ বলল যে তোর যখন ঘুম ভাঙবে তখনই ও তোর সাথে কথা বলবে। সেই ভোর 5 থেকে সকাল 7টা অবধি ও একইভাবে বসেছিল তোর সামনে। কথাটা শেষ হতেই মুগ্ধতা অবাক হয়ে বলল, অনেক কিছুই ঘটিয়ে ফেলেছি দেখছি আমি এটুকু সময়ে। উনি ভাবুক সুরে বললেন, মুগ্ধ, মারে তোকে আজকে একটা কথা না বলে পারছি না। দেখ আমার ছেলেটা কিন্তু অনেক রাগী, ওকে আমরা সবাই খুব ভয় পাই, কিন্তু তুই হলি এমন একজন যে ওকে ভয় পাই না, ওর ওপর দিয়ে চলিস সব সময়, তবুও ও থেকে কখনো কিছু বলে না। কিন্তু ও একবার রেগে গেলে ওকে সামলানো মুশকিল। তারপর তুই মাঝে মাঝে যা করিস, ও খুব রেগে যায় তবুও নিজেকে অনেক কন্ট্রোল করে। তাই এবার ওকে একটু বোঝ, ওর কথা শুনে চল। ও তোকে খুব ভালোবাসে, তোর কিছু হলে ও বাঁচবে না। দয়া করে আর কখনো এমন করিস না, আমি হাতজোড় করছি তোর কাছে। মুগ্ধতা ওনার হাতটা নামিয়ে নিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলল, আই এম সরি ফুপি, আমি আর কখনো এমন করব না। উনি মুগ্ধকে ছাড়িয়ে বললেন, কথাটা যেন জনে থাকে। আর কদিনের জন্য যাচ্ছিস মা? তাড়াতাড়ি ফিরিস, তুই ছড়া বাসা বড্ড ফাঁকা ফাঁকা লাগবে। মুগ্ধতা সানগ্লাসটা খুলে ওনার দিকে চোখ টিপ মেলে বলল, ছেলেকে আবার বিয়ে দাও ফুপি, নতুন বউ আসবে, তোমার এ সংসার সুখের হবে। উনি মুগ্ধতার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, খবরদার আর একবার এমন বললে তোর মার হবে এবার। কথাটা বলে দুজনেই হেসে ফেলল। রাত 9:30। কিছুক্ষণ আগে শুভ্রতা ফোন করেছিল। শুভ্রতাকে সব কথা বলেছে মুগ্ধতা। শুভ্রতাও অনেক বুঝিয়েছে মুগ্ধতাকে, তবে কোনো কিছুতেই যেন মনের ভিতর শান্তি পাচ্ছে না। এখন যদি ওর গালে স্পর্শ আলতো করে হাত বুলিয়ে বলত, এই মুগ্ধপরি রেগে আছো আমার ওপর চড় মেরেছি বলে, তাহলে আমাকে কি পিঙ্কিশ টাইপের পানিশমেন্ট দেওয়া যায় না? তাহলে হয়তো মুগ্ধতা একগাল হেসে স্পর্শর বুকে লুটিয়ে পড়ত, কিন্তু তা তো হওয়ার নই, কারণ ও যে সবসময় ভুলই করে। বারবার এই কথাগুলো মনে করছে মুগ্ধতা। যতদিন না ওর নিজের ম্যাচিউরিটি আসবে ততদিন ও স্পর্শর কাছে ফিরবে না। যদি তাতে ওর আরও 20 বছর লাগে তাতেও ও অপেক্ষা করতে রাজি। কিছু কিছু কথা মনের মাঝে খুব সহজেই দাগ কেটে যায়, যেগুলো সহজে ভোলা যায় না। আম্মু, আমি আজকে বাসায় ফিরব না, শ্বশুর বাসা যাচ্ছি। কথাটা শুনে তনিমা আহমেদ হাসলেন, মুচকি হেসে বললেন, সাবধানে যাস, ড্রাইভ করবি দেখে শুনে। বাইরে কিন্তু ঝড় উঠেছে, ছিটছিটে বৃষ্টিও পড়ছে, পৌঁছে ফোন করে দিস। আচ্ছা আম্মু, আল্লাহ হাফেজ। স্পর্শ ফোনটা কেটে গাড়ি থেকে নামল। আইসক্রিম পার্লারে ঢুকেছে, মুগ্ধতার জন্য আইসক্রিম নেবে। এই বৃষ্টির রাতে আইসক্রিম খেয়ে ঠান্ডা ধরিয়ে দিল। স্পর্শ তো আছে উষ্ণতা দেওয়ার জন্য। চলবে।